আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরও একটি ক্লাসে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশনের অষ্টম নাম্বার ক্লাস, অর্থাৎ 8 নাম্বার ক্লাসটা আমরা আজকে দেখব। এইখানে প্রথমত আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই ভিডিও যখন প্লে করেই ফেলছো তাহলে একদম শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ কাজে লাগবে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আজকের ক্লাসে মূলত আমরা কি শিখব, যেটা শিখব যে এই ক্লাসের আসলে মিশন এবং ভিশনটা কি অ্যাকচুয়ালি। আজকের ক্লাস যেটা আমরা দেখব সেটা হচ্ছে, মাথায় রেখো যে এই যে কারেকশন, অর্থাৎ এই যে সেন্টেন্স কারেকশন, অথবা আমরা যেটা বলতেছি যে কমন মিস্টেক্স, যে মিস্টেক্সগুলো আমরা করে থাকি, ঠিক আছে, সচরাচর যেই মিস্টেক্সগুলো করে থাকি সেই মিস্টেকগুলো আমরা আজকে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এগুলো শুধুমাত্র তোমার একাডেমিক লাইফ না, সেগুলো তোমার প্রত্যেক ডেলি লাইফেও তোমাকে অনেক বেশি উপকার, মানে তোমার উপকারে আসবে। সো একটু দেখার চেষ্টা করি আজকের ক্লাসগুলোতে কি আছে। প্রথমে লেখা আছে যে প্রথম যে প্রবলেমটা ইনকারেক্ট, যেটা সেটা বলা আছে আই শ্যাল রাইট হিম টুমোরো। সো আই শ্যাল রাইট হিম টুমোরো, এই রাইট হিম টুমোরো মূলত এই জায়গায় যখন আমরা পড়তে যাচ্ছি বোঝা যাচ্ছে এখানে একটা প্রিপোজিশনাল মিস্টেক আছে। ঠিক আছে, কি করতে হবে, যে আমি যখন বলছিলাম যে গত ক্লাসে যে কোনো কিছুর প্রতি অথবা দিকে যদি বোঝায় তাইলে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রিপোজিশনাল কি ব্যবহার করতে হয়, প্রিপোজিশনাল টু ব্যবহার করতে হয়। সো এইটা আই শ্যাল রাইট টু হিম টুমোরো। এই যে আই শ্যাল রাইট টু হিম টুমোরো, অর্থাৎ রাইটের পরে তুমি কারো দিকে অথবা কারো কাছে অথবা কোনো কিছুর দিকে অথবা প্রতি যখন বোঝায় তখন সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, অর্থাৎ এই যে প্রিপোজিশনাল টু হিম, ঠিক আছে, টুমোরো। সো এই জিনিসটা একটু মাথায় রেখো। এরপরের ইয়ার ক্ষেত্রে কি, আচ্ছা আমি একটু এখানে বাংলায় লিখে দিই, কোনো কিছু প্রতি অথবা দিকে বোঝালে প্রিপোজিশনাল টু ব্যবহার হয়। ক্লিয়ার? ওকে, এরপরেরটা দেখো, হি স্পিক দ্য ইংলিশ ভেরি ওয়েল। হি স্পিক দ্য ইংলিশ, প্রথমত যে জিনিসটা ভুল ভাই, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে কি করতে হয়, এস অথবা ইএস। হি স্পিক, এই যে দা ইংলিশ যখন আমরা বলতেছি না, আমরা বলতেছি কি দা ইংলিশ, রাইট? এই দা ইংলিশ বলতে বোঝায় হচ্ছে, আর্টিকেলের একটা নিয়ম পড়ে আসছো না, দা ইংলিশ বলতে বোঝায় হচ্ছে যে সমগ্র জাতিকে, অর্থাৎ সমগ্র জাতিকে আমরা বলে থাকি কি দা ইংলিশ। ঠিক আছে, সো সে মূলত কি করতে পারে, ইংরেজি ভালো মতো বলতে পারে, এইটা হচ্ছে সেন্টেন্সের বাংলা অর্থ। কিন্তু ইংরেজিতে বলা আছে সে ইংরেজি জাতিকে বলতে পারে। সো মানে এইটা তো সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং না। সো এই জায়গায় যেই জিনিসটা হবে সেটা হচ্ছে যে এই যে দা আছে, এই দাটাকে আমাদেরকে কি করতে হবে, ছোট্ট করে বিদায় দিতে হবে, রাইট? সো আমরা যদি দাটাকে কেটে দিই, এখন কি আসে, হি স্পিক ইংলিশ ভেরি ওয়েল। হি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল। এখন সেন্টেন্সটা কিন্তু কারেক্ট। এর পরেরটা দেখো, লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আই রিসিভড, ঠিক আছে, আ লেটার ইয়েস্টারডে। ঠিক আছে, আই রিসিভ আ লেটার ইয়েস্টারডে। মাথায় রেখো একটা জিনিস, এগুলোকে বলা হয়ে থাকে অ্যাডভার্ব অফ টাইম। কি বলা হয়ে থাকে, অ্যাডভার্ব অফ টাইম। এই অ্যাডভার্ব অফ টাইমগুলো যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, তারপরে হচ্ছে হলো লং এগো, ঠিক আছে, এগুলো যখন থাকে, এই অ্যাডভার্ব অফ টাইমগুলো যখন থাকে, তখন সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হয় টেন্সটাকে আমাদের কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, রাইট? সো এখন ইয়েস্টারডে শব্দটা বলা আছে, এটাকে আমরা কি বলতেছি, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। এই অ্যাডভার্ব অফ টাইম যেহেতু আমার পাস্ট ইন্ডিকেট করতেছে, তাহলে আমার বাক্যে যে মূল ভার্ব আছে, অর্থাৎ এই ভার্বটাকে আমাদের কি করতে হবে, পাস্টে করতে হবে। সো পাস্টে যদি করি তাইলে কি হবে, RECEIVED, রিসিভড।
সো আই রিসিভড যখন কথাটা বলতেছি আই রিসিভড, এখন এইটাকে আমরা বলতে পারি এটা পাস্টে আছে V2, তাহলে ইয়েস্টারডে যেহেতু আমাদের পাস্ট ইন্ডিকেট করতে হয়েছে এই জন্য আমাদের ভার্বটাকেও কি করতে হইলো, অর্থাৎ পাস্টে করতে হইলো। ক্লিয়ার? এর পরেরটার দিকে একটু লক্ষ্য করি, সেন্টেন্সটা কি বলা আছে আগে একটু দেখো। আ বয়েস হ্যাট, এতটুকু পর্যন্ত একটু ফ্রেজ আকারে একটু পড়ার চেষ্টা করি। আ বয়েস হ্যাট মানে বালকের টুপি, তার মানে হ্যাট অফ আ বয়েস, হ্যাট অফ আ বয় ইজ ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্টের পরে প্রিপোজিশন ফ্রম বসে, ওকে, আ গার্ল, মানে এই জায়গাটায় যে ব্যাপারটা আছে এটা অ্যাপোস্ট্রফির একটা মিস্টেক আছে। মূলত সেন্টেন্সটাকে যদি একটু বড় করে মানে চিন্তা করি বা একটু মানে ব্রডার সেন্সে দেখি তাহলে আসলে সেন্টেন্সটা হয় আ বয়েস হ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম আ গার্লস হ্যাট। কিন্তু এই জায়গাটায় আমাদের কি করা আছে, মানে এই জায়গাটা এই যে গার্লস, ঠিক আছে, হ্যাট, এই এতটুকু না বলে আমরা যদি শুধু এইখানে যদি এমন বলি আ বয়েস হ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম আ গার্লস, এই গার্লসটা যদি পর্যন্ত বলে ফেলি তাহলেই সেন্টেন্সটা আর কোনো সমস্যা থাকে না। ক্লিয়ার? এইখানে চাইলে গার্লস হ্যাট, যেহেতু তুলনা বোঝাচ্ছে, সো তুলনা বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় কি, এই যে যেহেতু অ্যাপোস্ট্রফের এস আছে পূর্বে যা আছে এবং পরেও আমাদেরকে ঠিক সেম ক্যাটাগরিতে ব্যবহার করতে হচ্ছে গার্লস হ্যাট। সো তুমি এখানে শুধু শুধু গার্লস বলো তাহলেও চলবে। ক্লিয়ার? সো এর পরেরটা একটু লক্ষ্য করে, এর পরের মিস্টেকটা কি আছে দেখো, আই হ্যাভ নো মানি টু বাই মোটর কার। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস, একটা জিনিস লিখে নাও, সেটা হচ্ছে যে মানে সূত্র এইটা একদম মানে প্রেজেন্ট ইনডিফিনিট, সূত্রটাই প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন মানে সেটা হচ্ছে যে এই মোটর কার একটা কমন নাউন, সো এই কমন নাউন বাক্যে কখনো লিখে নিতে পারো যে কমন নাউন বাক্যে কখনো একা বসে না, একা বসে, কমন নাউন বাক্যে কখনো কি বসে না, একা বসে না, হয় তার পূর্বে আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হয়, অথবা এই যে নাউনটা আছে এই নাউনটাকে আমাদের প্লুরাল করতে হয়। কি করতে হয়? প্লুরাল করতে হয়। অর্থাৎ কমন নাউন বাক্যে কখনো কি হয় না, একা বসে না, হয় তার পূর্বে আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ আমাদের ওইটাকে প্লুরাল করতে হবে, না হয়তো তার পূর্বে আর্টিকেল হিসেবে এ অথবা অ্যান ব্যবহার করতে হবে। সো আই হ্যাভ নো মানি টু বাই আ মোটর কার। সিম্পল। তারপরেরটাও সেম ক্যাটাগরিতে, লক্ষ্য করো, এইটা কমেন্টটা জানায়ও, ঠিক আছে, তোমাদের জন্য রেখে দিলাম। আই অ্যাম নট টিচার, আই অ্যাম ড্যাশ স্টুডেন্ট। কি হইতে পারে কমেন্টে জানাও, তোমাদের কমেন্টের জন্য ওয়েট করব, ঠিক আছে, যে একটু জানায় যে হচ্ছে হলো কি কি মিস্টেক আছে এই জায়গাটায়। পরেরটা একটু খেয়াল করি, দেখো ইংলিশ আর ফন্ড অফ স্পোর্টস। সো ইংলিশ বলতে এই জায়গায় আমরা ইংলিশ বলতে কি বোঝাচ্ছে, যে সমগ্র জাতি, আর এই সমগ্র জাতিকে যদি বোঝাতে হয় তাহলে আমরা জানি যে কি ব্যবহার করতে হবে, দ্য ইংলিশ, এই দ্য ইংলিশ, দ্য ফ্রেঞ্চ, দ্য জার্মান। সো এই যে এই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে, ইংলিশের সাথে যদি আমরা আর্টিকেল হিসেবে দাটাকে ব্যবহার করি তাহলে সেটাকে সমগ্র জাতি বোঝায়, রাইট? দ্য ইংলিশ আর ফন্ড অফ স্পোর্টস। ক্লিয়ার? এর পরেরটার দিকে দেখো, চার্লেস ডিকসন, বর্ন ইন 1812, ঠিক আছে। সো এই চার্লেস ডিকসন কত সালে জন্মগ্রহণ করছে? 1812 সালে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা, ভাই বর্ন জিনিসটা সবসময় প্যাসিভ, বর্ন জিনিসটা সবসময় কি প্যাসিভ, আর প্যাসিভ হওয়ার কারণে মাথায় রাখতে হবে যে অ্যামিজার, এই সূত্রটা একটু সুন্দর করে একটু দেখার চেষ্টা করা। এক নাম্বার, যে অ্যামিজারের পরে এম ইজ আর, এম ইজ আর অথবা ওয়াজ এবং ওয়্যার, অ্যামিজার ওয়াজ ওয়্যারের পরে কখন ভার্বের সাথে আইএনজি হয় আর কখন সে জায়গায় V3 হয়।
একটু লক্ষ্য করো, মনোযোগ দাও, একটু লক্ষ্য করো যে এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে, মাথায় রেখো, এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে যদি সাবজেক্টের, লক্ষ্য করো, যদি সাবজেক্টের কি থাকে, যদি সাবজেক্টের কাজ করার ক্ষমতা থাকে, যদি সাবজেক্টের কাজ করার ক্ষমতা থাকে তাহলে ভাই আইএনজি। আর যদি সাবজেক্টের কাজ করার ক্ষমতা না থাকে, সাবজেক্টের কাজ করার ক্ষমতা নাই, কাজ করার ক্ষমতা, সাবজেক্টের কাজ করার ক্ষমতা নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, V3। সো যেমন দেখো, আই এম প্রিপেয়ারিং দ্য ম্যাটেরিয়ালস, ওকে, আমি প্রস্তুত করতেছিলাম, আর দ্য ম্যাটেরিয়ালস ওয়ার প্রিপেয়ার্ড, তার মানে ম্যাটেরিয়ালস তো নিজে নিজে প্রস্তুত হয় না, এটা কারো দ্বারা প্রস্তুত করা হয়। সো আই এম রাইটিং আ লেটার ইজ বিং রিটেন, এই বিংটা নিয়ে আসতেছি কেন, কারণ এই যে সাবজেক্টের কাজ করার ক্ষমতা নাই, অথবা তুমি এইটাকে এই চিন্তা, মানে এই সেন্টেন্স চিন্তা না করে এইভাবে চিন্তা করো যে দ্য কার ইজ ড্রাইভেন, দ্য কার ইজ ড্রাইভেন। আচ্ছা, এই যে এইখানে যে কারটা আছে, এই কারের কি নিজে নিজে চলার ক্ষমতা আছে, নাই। সো যার কারণে কি হচ্ছে, দ্য কার ইজ এর পরে এই যে ইজ, ঠিক আছে, এই ইজের পরে আমরা কি করতেছি, ড্রাইভেন, অর্থাৎ ভিটাকে 3 করে দিতেছি। তেমনই জাস্ট দ্য সেম ওয়ে এইখানে এই যে চার্লস ডিকসন, এই জায়গাটায় আমাদেরকে কি করতে হয়, সবসময় ওয়াজ বর্ন। ইন্টারমিডিয়েট একটা টপিকস আছে, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এইখানে কিন্তু ওয়াজ বর্ন অনেক বেশি বার আসে, মানে অনেক থাকেই, ওয়াজ বর্ন নিয়ে একটা হলো মানে সেন্টেন্স থাকেই, ঠিক আছে। এর পরেরটা একটু লক্ষ্য করি, কি বলছে দেখো, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। এখন এই জায়গাটায় সবচেয়ে বড় ব্যাপারটা কি দেখো, যে এইখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে নোট অফ ইন্টারোগেশন, তুমি কি সমস্যাটা বুঝো, তাইলে এইরকম ক্ষেত্রে আমি আগেই বলছি, তাইলে আমাদের কি করতে হয়, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, তুমি কি সমস্যাটা বুঝতেছো। সো ডু নিয়ে আসছি কারণ সচরাচর বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। অথবা তুমি চাইলে এটাকে যদি এমন হ্যাভ ইউ আন্ডারস্টুডও ব্যবহার করতে পারি, যেহেতু এখানে আন্ডারস্ট্যান্ড কথাটাই দেওয়া আছে, যার কারণে এটাকে আমরা হলো টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করে ফেলছি। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা দেখো, দে হ্যাভ নো হাউজেস টু লিভ হোয়াট, টু লিভ, মাথায় রেখো, লিভের পরে সবসময় প্রিপোজিশন ইন বসে, লিভের পরে প্রিপোজিশন কি বসে, লিভ ইন। দে হ্যাভ নো হাউস টু লিভ ইন, এই লিভ ইন মানে হলো বসবাস করা, অর্থাৎ তাদের কাছে কোনো কি নাই, অর্থাৎ মানে জায়গা নাই কি করার জন্য, বসবাস করার জন্য। ক্লিয়ার? এর পরেরটা দেখো, লিভ ইন। এর পরেরটা আর কি দেখা লাগবে, এর পরেরটা হচ্ছে ক্লাস শেষ হয়ে গেছে। সো এই ছোট ছোট করে হলো ভিডিও আপলোড করা হইতেছে, একটু মনোযোগ দিয়ে দেখবে এবং এগুলো একটু পয়েন্ট আউট করবে, আশা করা যায় খুব ভালো একটা রেজাল্ট পাবে। তা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।